ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বহ্নি গল্প পাঠের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন স্বাদের গল্প পাঠের মাধ্যমে উপস্থাপনা করে থাকি। আজকে যে গল্পটি পাঠ করে তোমাদের শোনাবো সেটি সাহিত্যিক সুব্রত চৌধুরীর লেখা একটি মজার ছোট গল্প, রসগোল্লা। বাবা মার কথা না শুনে একটা সিদ্ধান্ত নিয়ে তপা সারা জীবন পস্তাচ্ছে। ছোটবেলা থেকে বাধ্য থাকার পর মাধ্যমিকের মাধ্যমে বিগড়ে গেল 12 ক্লাসে গিয়ে। কাঠবাঙাল বামুনের মেয়ে কিনা প্রেমে পড়ল ঘটি কায়েত সন্তান রাজার। সে প্রেমের পরিণতি কয়েক বছর পরে বাড়ি থেকে পালিয়ে বিয়েতে। তারপরই তপা প্রতিদিন অনুভব করতে থাকলো কি ভুলই না সে করেছে। কায়েত শাশুড়ি তো বামুনের মেয়ের প্রণাম নিতে রাজি ছিলেন না। উনি নতুন করে কোনো পাপ করতে রাজি ছিলেন না। আগে কি ছিলেন ওনারা তপা জানে না, কিন্তু বাঙাল মেয়ে ঘরে আসার পর শ্বশুরবাড়ির সবাই তাদের চরম বাঙাল বিদ্বেষ দেখাতে থাকলেন। মনে হলো নদিয়া পেরুলেই পৃথিবীর সীমানা, ওপারে ভিন গ্রহের জীবের বাস। ওরা নাকি কি এক অদ্ভুত ভাষায় কথা বলে যা মনুষ্য জাতির বোধগম্য নয়। ওনারা ইলিশ মাছ খান না, ওই কাঁটাময় জিনিস নাকি ভদ্রলোকে খায় না। ওনারা চিংড়ির ভক্ত। পরে আত্মীয়দের কাছে জেনেছিল শাশুড়ি মা নাকি চরম ইলিশ ভক্ত ছিলেন। বাঙাল বউ আসার পর নিজেকে বদলেছেন। চিংড়ির মালাইকারির ভক্ত তপাও চিংড়ি বর্জন করল। অবস্থা চরমে উঠত মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার দিনে। শ্বশুরবাড়ির কল্যাণে তপা জানল যে ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিল মোহনবাগান ক্লাব। ওনারাও জানলেন যে মোহনবাগানের একমাত্র কাজ হলো ইস্টবেঙ্গলের কাছে 5 গোল খাওয়া। এভাবেই কাটছিল দিন। তপা রাজার একমাত্র ছেলে যে নিজেকে কখনো বাঘ কখনো বাটি বলতো, সে বড় হতে থাকলো। ছেলেকে ঘিরে দুজনেরই খুব আশা। তপা ঠিক করে রেখেছিল ছেলের জন্য বাঙাল বউ আনবেই। সে আশায় ছাই দিল আমেরিকাবাসী পুত্র। ঘোষণা করল সে বিয়ে করতে চায় এক পাঞ্জাবি তনয়াকে। তপা রাজা দুজনেই ছেলেকে বোঝানোর চেষ্টায় কোনো খামতি দিল না, কিন্তু ভবই ভুলল না। তপা রাজা দুজনেই গজগজ করতে থাকলো, আজকালকার ছেলেমেয়েরা বাপ মায়ের কথা শোনে না। তবে তপা এই ভেবে শান্তি পেল যে পাঞ্জাবিরাও তো এক অর্থে বাঙাল, ওরাও পাকিস্তান থেকে বেড়া টপকে এসেছে, কাজেই বৌমা তার দলেই হবে। পাঞ্জাবি বাঙাল আর খাঁটি বাঙাল এক হয়ে এই ঘটি সাম্রাজ্যের পতন ঘটাবে। ইলিশ মাছ এবার এ বাড়িতে ঢুকবেই। ছেলের বিয়ে দিতে ওরা পৌঁছলো মোহালিতে। নিজেরা কি মতে বিয়ে করেছিল তা নিজেরাই জানে না, কিন্তু ছেলের বিয়েতে বাঙালিয়ানা দেখাতেই হবে। তাই তপা অনেক ভেবে চিনতে শাঁখা লজ্জা বস্ত্র এনেছিল। বিয়ের আগের দিন বেয়াইয়ের গলা জড়িয়ে তপা খুব নাচ নাচল। বললে বললে আর আবেন্দ্রিক ঘরানার মিশ্রণে এক অদ্ভুত নৃত্যশৈলী তৈরি হলো। রাজাও কম গেল না। মদের সব কটা ব্র্যান্ড পেটে যাওয়ার পর জিতেন্দ্র আর বচ্চন দুজনে তার পায়ে ভর করল। বিয়ের দিন সকালে ব্যাগ খুলে দেখা গেল শাঁখা হয়েছে 3 টুকরো। রাজা গজ গজ করতে থাকলো, এই বাঙালরা নিজের দেশটাকেই ভেঙেছে, শাঁখা কি করে গোটা থাকে। এরপর চিন্তা, এই পাঞ্জাবে শাঁখা পাওয়া যাবে কোথায়। মেয়ের বাড়ির কাছ থেকে গাড়ি নিয়ে বেরোলো রাজা, সঙ্গে তার মাস্তুতো ভাই। রাস্তায় এক শাঁখা শাড়ি পরিহিতাকে দেখে মাস্তুতো ভাইয়ের জিজ্ঞাসা, দিদি শাঁখার দোকান কোথায় পাবো? মহিলা প্রথমে ঘাবড়ে গেলেও বললেন, আমি তো কলকাতা থেকে কিনে আনি, এখানে পাবেন না, তবে কালীবাড়ি গিয়ে খোঁজ নিন। কালীবাড়ির সন্ধানও তিনিই দিলেন। কালীবাড়ির পুরোহিতকে সমস্যার কথা বলতে তিনি বললেন, এখানে পাবেন না, তবে লোকে পুজো দিতে এসে শাঁখাও দিয়ে যায়, তাই না হয় দিচ্ছি আপনাদের। লজ্জাবস্ত্র তো আনা হয়েছিল, কিন্তু সেটা দিয়ে যে কি করা হয়
তা দুজনেই জানতো না। আবার সেই মাসতুতো ভাই সহায়, কোনো বৌদিকে ফোন করে জেনে নিল কখন কি করতে হয়। যাই হোক, লজ্জাবস্ত্র আর শাঁখার বাঙালিয়ানা বাদ দিলে বিয়েতে সবই হলো পাঞ্জাবি মতে। কনের সাজ দেখে তো নতুন শ্বশুর শাশুড়ির চক্ষু চড়ক গাছ। কয়েক কিলো ওজনের লেহেঙ্গা চলে পরিহিতা বধূকে মানতে কিছুটা বাদ ছিল। রাজা তাকে বলল, মা, আমাদের ওখানে গিয়ে শাড়ি পরতে হবে। জলদি জবাব, হ্যাঁ বাবা, আমার জন্য দেবদাস শাড়ি রাখবেন, আমার খুব শখ। দেবদাসকে মদ্যপ জমিদার পুত্র হিসেবেই জানতো রাজা। সে যে শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো কবে থেকে তা তার বোধের বাইরে। তখন হবু বৌমা বোঝালো, কাহানি সিনেমায় বিদ্যা বালান যে শাড়িতে অসুর নিধন করেছিল ওই শাড়ি চাই। তপা ভয়ে ভয়ে পাত্রীকে জিজ্ঞেস করলো, মা, মাছ খাও তো? সপ্রতিভ উত্তর, হ্যাঁ, সিংহাড়া মাছলি তার খুব প্রিয়। সিঙাড়া চায়ের সাথে খায় তাই জানতো তপা। সেটা মছলির পর্যায়ে এলো কি করে তা তার বোধগম্য হলো না। কিন্তু মাছ খায় শুনে বুকে বল এলো। বলল, তোমাকে আমি মাছের রাজা ইলিশ খাওয়াবো, ভুলে যাবে অন্য সব মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। হবু বৌমা বলে উঠল, জাতীয় পশু জানি, জাতীয় ফুল জানি, জাতীয় মাছের কথা তো শুনিনি। শুনবে কি করে মা, সব ওই ঘটিদের চক্রান্ত। হতভম্ব হয়ে শাশুড়ির দিকে তাকালো বৌমা। ছেলে বউ নিয়ে বাড়ি ফিরল তপা রাজা। বিয়ের ভোজ চুকল, লোকজন বিদায় হলো। কদিন পর ছেলে তার বউ নিয়ে আমেরিকা ফেরত যাবে। সকালবেলায় রাজা বাজার থেকে নিয়ে এলো পেল্লায় মাপের গলদা চিংড়ি। এদিকে তপার পেয়ারের মাছওলাও দিয়ে গেছে পদ্মার ইলিশ। চিংড়ি দেখে বৌমা আঁতকে উঠল, ও তো জলের পোকা, আমি খাবো না। তপা যার পর নাই খুশি, এই তো সাচ্চা বাঙাল, হোক না পাঞ্জাবের। গোটা ইলিশ দেখে বৌমার তীব্র আপত্তি, ওই রকম চোখওয়ালা মাছ ও খাবে না। তপা প্রাইমারির বাচ্চাদের মতো করে তাকে বোঝালো যে সিঙাড়া মাছেরও চোখ থাকে, কেটে বাদ দিলেই হলো। নতুন শাশুড়ির কথা ফেলতে পারল না সে, খেতে রাজি হলো। দুপুরে খেতে বসে নতুন বউয়ের চক্ষু চড়ক গাছ। ভাতের থালায় সাজানো ইলিশের 4 পদ। শুধু বলল, ইতনা মাছি। শাশুড়ির নির্দেশে একটা ভাজা ইলিশে দিল কামড়। তারপরেই বিদ্যা বালানের মতো শাড়ি পরা বৌমা শেফালি জরিওয়ালার মতো নেচে উঠল, কাঁটা লাগা। রাজা চেঁচিয়ে উঠল, বলেছিলাম উল্টোপাল্টা জিনিস না খাওয়াতে। তাড়াতাড়ি শুকনো ভাত আর জল খাইয়ে কাঁটা মুক্তি তো হলো, কিন্তু পাঞ্জাবি বৌমা আর ভাতের থালার দিকে এগুলো না। শাশুড়ির হাজার আশ্বাসেও তার ভয় মুক্তি হলো না। টেবিলে রাখা ছিল গোটা 5 রসগোল্লা। ক্ষুধার্ত বৌমা সেগুলোকে আক্রমণ করল। শ্বশুর শাশুড়ির লুব্ধ ক্ষুব্ধ দৃষ্টির সামনে সেগুলো শেষ করে বিনা শব্দে ঘোষণা করল, ইলিশ কি চিংড়ি নয়, বাঙালির পরিচয় রসগোল্লায়। আপামর ভারতবাসীর কাছে বাঙালিয়ানা বলতে রসগোল্লা।